নীল চিরকুট পর্ব 4। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌশিন পারভিন। সন্ধ্যার আজান পড়ছে। দূরে কোথাও সুর করুণ সুরে সৃষ্টিকর্তার গুণব্যঞ্জন করছেন স্রষ্টার প্রেমে কাতর মুয়াজ্জেম। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানলায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকাল থেকে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পোড়ানো জীর্ণ ডায়েরি, চোখ দুটো বোঝা। ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উড়ছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রীষ্ম দেবীদের মতো প্রসন্ন, নির্ভুল, সুন্দর। ঠোঁটের কোণায় তৃপ্তি হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকলো। এই নমু, ঘুমাচ্ছিস নাকি? আজান পড়ছে, বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসল। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয়। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, ছোঁয়া, নাদিম সবাই আসছে। টিএসসিতে ব্যাপক আড্ডা হবে, চল না যাই? নীরা অবাক চোখে তাকালো। দেয়ালে টাঙানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে প্যাদাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসলো। কুটিল হাসি দিয়ে বলল, আরে ধুর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নেব। তবুও ঢুকতে না দিলে আজ রাত ছোঁয়াদের বাসায় থাকবো, সমস্যা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত, কোথাও যেতে ইচ্ছে করছে না। পরমুহূর্তেই উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর থেকে 4র্থ চিঠিটা পেয়েছিলাম আমি? নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বহিন, আর না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসায় পরে থাকা প্লাজোর ওপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোঁপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড জ্বালাস তুই, চল। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরি ব্যাগে পুড়তে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না নিলে চলে না তোর? মানুষ জামাইয়েরও এমন চিপাই ধইরা থাকে না। আর এটা রেডি হওয়া হইল, একটু সাজগোজ কর। নম্রতা হাসলো। নীরার মাথায় চাঁটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছিস, বিয়ে করতে নয়। আর সেজেগুজে কি হবে? যার জন্য সাজবো সেই তো হাওয়া। একবার খালি পাই, আমার সাজের ধরন দেখতে দেখতে মরে যাবে শালা। নম্রতা মাথায় চাটি দেওয়াই লিপস্টিক লাপটে গেল নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহ রস্তে তোর সেই পত্রমানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করব তারই। ব্যাটার যন্ত্রণায় জীবনটা তেনা তেনা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোনো ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তু তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতেই লজ্জায় লাল হয়ে গেল নীরা। পরমুহূর্তেই তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগলো, এই একটা নাম শুনেই এত লজ্জা কেন পাইছে? অন্তু তো আলাদা কেউ নয়, রঞ্জন আর নাদিমের মতোই খুব কাছের একজন বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে 2টো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতারা। সবার হাতেই গরম সমুচার প্লেট।
ভ্যাপসা গরমেও পাশে রাখা ধোয়া ওঠা গরম চা। রঞ্জন সমুচায় কামড় দিয়ে গান ধরল। তোমার ঘরে বসত করে কয়জনা মোর জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারের টুনটান শব্দ তুলেই মুখ কুচকালো, শার্টের কলার ঝেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না বাল, শৈল জ্বালা যাইতাছে। ছোঁয়া কলাপ কুচকে বলল, ভাষা ঠিক কর, এসব থার্ড ক্লাস শব্দ আমার সামনে বলবি না। ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম। বলল, আমি তোর ভাষায় কোনো বা মানে ডট ডট মানে ওর পরে কোনো কিছু বলতে যাচ্ছিল আর কি, বুঝে নিয়েন আপনারা। ছোঁয়া চেঁচিয়ে উঠে বলল, আবার? নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর বাপের খাইস্টে জ্ঞান দেখাস সারাদিন, ভাল লাগে না বাল, যা কইলাম না। ছোঁয়া ফুঁসে উঠে বলল, তুই আবার বললি? আর খাইসটে কি? ছি, বমি আসছে আমার, এত বাজে কথা বললি তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত। অসহ্য। অন্তু সমুচার কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল, পুরাই ছ্যাঁকা টাইপ গান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারের উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখেই বুড়া হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি ভাই? এই নমু, তোদের কি একটুও মায়া হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি? স্বার্থপর। নম্রতা সরু চোখে তাকালো, হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছোস? মাইর না খাবার চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করছি, তোর তো কোনোটাই মন ভরে না। অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর, পটাই দেওয়ার দায়িত্ব আমাগো, যেমনই হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এতদিন ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনা ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু। সেই দুর্বলতা গত 2 বছরের জীবন মরণ ভালোবাসার রূপ নিয়েছে। কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে, একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কি না দেখি। নীরা হাসি মুখেই উত্তর দিয়েছে, তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানের সুরে ঘোর কাটল অনন্তর। অতি সন্তপর্ণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বাজে বিশিষ্ট মনে সুর তুলছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শেষের খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। সরি, এটা একটি গান, যতটা পারলাম গেয়ে আপনাদের বোঝালাম, আপনারা বুঝে নিন। সরি, আমার গানের গলা অতটা ভালো নয়।
নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিস্তব্ধ। আশেপাশের অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্ন কণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম, এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গান গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়ছিস নাকি? নম্রতা হাসলো, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম? পুরাতন প্রেমের মজেই শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন? নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত? নীরা সমুচার কোনা চিবোতে চিবোতে বলল, কেন, ওর ছ্যাঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তো ওর মন ভালো করতেই আড্ডা বসালি, তবু জানোস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল, ছ্যাঁকা যে খাইছে তা জানি, কিন্তু পুরা কাহিনী জানি না। তো তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটা বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে। পত্রপ্রেম বলতে পারিস। অনন্ত কপাল কুঁচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোর? সেম ইয়ার, বইয়ে পত্র বিনিময় টাইপ কিছু? নম্রতা হেসে বলল, না। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্রপ্রেম গাইজ? নাদিম ফুঁসে উঠে বলল, ওই এই ইংরেজের বাচ্চাকে চুপ করতে বল। ছোঁয়ার বাচ্চা, বেশি কথা বললে চর খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়ে শোন, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছুঁইয়া না, ছোঁয়া। সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, ওই তোরে চুপ করতে বলছি না। ছোঁয়া সুন্দর নাম? এই সুন্দরের কি বুঝোস তুই? তোর নামটা টোটালি ক্ষেত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজ সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী, ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছু না। অনন্ত অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? ও হলো তো, আমি কিছু বুঝতেছি না। দেখিসনি? তাহলে চিঠি পেলি কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনীর বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনেই আঁতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যিই ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠি পিসটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছিল স্যারেরা। বাইরে বের হওয়া অজুহাতে ঘট ফাঁকা। নম্রতা দিন রাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা, এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটিই কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে,
গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুর বাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি? তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেক্ট করা। হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঝিমুতে ঝিমুতে বলেন, হ্যাঁ অবশ্যই। টেলস প্রোটেক্ট। এভাবে প্রায় 1 সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করেই, এটা লেটস প্রোটেক্ট হবে হয়তো, লেটস প্রোটেক্ট। এভাবেই প্রায় 1 সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। 2 তলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসল। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে। বকুলের সাথে আরও কিছু ফুল আছে। সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বন্ধের কথা বলছিলেন, সম্বন্ধন কি? কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? হয় কখনো? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক। জীবনপথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি আমি ও এর ব্যতিক্রম নয়। বিদ্রোহ, আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম? নম্রতার চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটা বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্যই বেশিক্ষণ টিকল না। নম্রতার বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিল, ছেলে কি করে? নম্রতা ফট করেই বলে ফেলেছিল, এই তো জেলা জাজ। নম্রতার বলা এই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জাজের সাথে। এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করতেই নম্রতার মা ভীষণ বিনয়নী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপা, নীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যেটা খুবই ভয়ঙ্করভাবে ধরা পড়ে গেল। এইটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেই রকম বলদ ছিলি ছোটবেলায়। তারপর কি হয়েছিল? কেমন বাঁশ খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 4। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলেই চোখ রাখুন। আল্লাহ হাফিজ।